স্বাগতম, শারদ শুভেচ্ছা জানাই। বহুদিন বাদে লাইভ অনুষ্ঠান হচ্ছে সিটিভিএনে। আমি যাকে ধন্যবাদ জানাবো, তিনি উপস্থিত হয়েছেন এবং আপনাদের সামনে আগামী 28শে নভেম্বরের যে মার্গী হওয়া গ্রহ তার প্রতিফল কি অনেক আগে থেকে আপনাদের কিন্তু সতর্ক বার্তা দিয়ে হাজির হচ্ছেন আমাদের প্রিয় অনন্যাদি। তাকে ওয়েলকাম করি। শুভ শারদীয়া। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। এবং আগাম আমি বলছি বিজয়া দশমীতে সবাই ভালো থাকবেন। গুরুজনদের আমার প্রণাম রইল, বাচ্চাদের আমার আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, এইবার যে বলবো সে 28শে নভেম্বর শনি মার্গী হওয়ার ফলে কিছু রাশির ভালো হবে, আর রাশিদের যে খারাপ হবে খুব একটা খারাপ সবার হবে না, কিন্তু তাহলেও এই তিনটি রাশি মালামাল হয়ে যাবে সর্বদিক থেকে। কীরকম? কে বৃষ, মিথুন আর মকর, এদের খুব ভালো যাবে সময়। যাদের চাকরি হচ্ছিল না চাকরি পাবে, যাদের প্রমোশন হচ্ছিল না কর্মক্ষেত্রে চেয়েও প্রমোশন পাচ্ছিল না তারা প্রমোশন পাবে। এবং মকর তো হঠাৎ অর্থপ্রাপ্তি হবে তাদের হঠাৎ। আবার মিথুন রাশি তাদেরও কিন্তু ভালো সময় আসবে। কাজেই এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। এবার কাজে লাগাতে গেলে যে তার শনিটা ভালো আছে কিনা, যে মার্গী হয়ে আমাকে ভালো ফলটা দেবে সে যদি আমার ছকে ভালো না থাকে তাহলে কিন্তু আমি শুভ ফল পাবো না। একদম এইটা জানতে হবে যে দিদি বলেছে বলেই হয়ে যাবে না, আপনার ছকের মধ্যে সেই জিনিসটা ভালো। আর শনি কি? শনি হলো ন্যায়ের দেবতা। আপনি অন্যায় করেছেন কি, গুরুজনদের সঙ্গে অশ্রদ্ধা করেছেন কি, কারুর সম্পত্তি হরণ করেছেন কি, কারুর অর্থ হরণ করেছেন কি, আপনাকে কিন্তু শনি শিক্ষা দিয়ে ছাড়বে। এই যে বলে না 7.5 হ্যান ত্যান, এই সময়ই আপনাকে ওলট পালট করে দেবে সব। আমরা ভাবি খুব চালাক, ওর সম্পত্তিটা বাহ হরণ করে ফেললাম, হ্যাঁ ভাইয়ের সম্পত্তিটা বদমাইশি করে আমি নিয়ে নিলাম, হ্যাঁ ভাইকে ঠকিয়ে ফেললাম। আরে কার সম্পত্তি? হ্যাঁ কারুরই না। ঈশ্বর বলছে যে আরে তাকিয়ে তাকিয়ে দেখছে দুই ভাইয়ের সম্পত্তি ভাগাভাগি করছে, তখন সে বলছে আরে কার সম্পত্তি কি ভাগ করে, এটা তো তোরও না, যাকে যাকে ঠকাচ্ছিস তারও না, কারুরই না, সবই তো ফেলে রেখে যাবি। তাহলে এইসব ঠকাঠকি করার কি দরকার? যে জিনিস আমি নিয়ে যেতে পারবো না সেই জিনিসের প্রতি আমার এত আকর্ষণ কেন? সৎভাবে আমি পৃথিবীতে এসেছি, কাজ করব, খাবো, চলে যাবো, ব্যাস। যাতে ভালোভাবে থাকতে পারি, সেটাই লোকের উপকার করতে পারি, সেটাই হলো আসল কথা। কিন্তু এইটাই শিক্ষা দিয়ে থাকে কে না? শনিদেব। না, এই যে যাদের ভালো হবে কি ভালো হতে পারে? মালামাল মানে হচ্ছে কি টাকা পয়সা প্রাপ্তি শুধু না। যাদের গাড়ি বাড়ি ছিল না তাদের গাড়ি বাড়ি হবে, যাদের চাকরিতে প্রমোশন হচ্ছিল না তাদের প্রমোশন হবে, যারা চাকরি পাচ্ছিল না তাদের চাকরি, যাদের ব্যবসায় খারাপ ছিল, যাদের আটকে থাকা টাকা পয়সা সেই আটকে থাকা টাকা পয়সা পাবে। এটাই তো মালামাল। এর চাইতে আর কি মালামাল থাকতে পারে? ফলে প্রাপ্তিযোগ, উনি যেটা বলছেন সেটা প্রাপ্তিযোগ। এখন প্রাপ্তিযোগের তো অনেকগুলো দিক থাকে। কেউ অর্থনৈতিকভাবে সাফল্য পায়, কারুর হঠাৎ করে হয়তো অফিসে একটা দারুণ কাজ করলো, ব্যবসার ক্ষেত্রে দারুণ লাভ হলো, এইগুলোকে সব প্রাপ্তিযোগ বলে স্বাভাবিক লোকের ক্ষেত্রে। আবার অনেকে হয়তো লটারির টিকিট পেয়ে গেল। সুতরাং এই যে অর্থ পাওয়া সেটাও তো একটা ভালো। আজকের দিনে অর্থ লাভ তো আমরা সবাই চাই, হঠাৎ আচমকা যদি কিছু টাকা পয়সা এসে যায়। আবার দেখা যায় যে পিতৃপুরুষ বা চেনা জানা আপনার নামে কিছু সম্পত্তি রেখে গেল, বা হয়তো আপনার কোনো জমি জমা আছে, সেটার দাম অনেক বেড়ে গেল, ভ্যালুয়েশন হয় না? এটা নিউ টাউনে আগে যে জমি কিনেছে যারা একবারে আজ থেকে 40 বছর আগে, তারা কত দামে কিনেছে, তারা কোটি কোটি টাকা রোজগার করেছে সেগুলো বিক্রি করে। তো ফলে প্রাপ্তিযোগ অনেক আছে। সেই প্রাপ্তিযোগের মধ্যে মাত্র 3টে রাশি উপকার পাবে, মানে সুবিধা পাবে, বাকিরা পাবে না। বাকিদের আচ্ছা, বাকিদের তো চাপ সৃষ্টিও হতে পারে, উল্টো কেস। এবার দেখুন বাকিরা যেরাম আছে সেরামই, আর এদের ক্ষেত্রে ভালো হবে বৃষ, মিথুন, মকর। ধরুন সেই সিংহ টিংহ যেই রাশিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। আর এদের হবে, যাদের হবে তাদের বলা হচ্ছে যে এদের এই সুবিধাটা দেবে শনিদেব।
তারা বাড়ি গাড়ি করতে অনেক দিন কষ্ট করে বসে আছে। এবার কি করলে ভালো হয় বাকিদের? দেখুন, একটা দুর্গাপুজো হয়ে গেল, সামনে বড় পুজো বলতে বাড়িতে লক্ষ্মী পুজো তো ছেড়ে দিন, সেটা যারা করেন তারা করেন। আরেকটা আছে কালী পূজা। হ্যাঁ, কালী পূজা, সেটা হচ্ছে শ্যামা পূজা, যেটা সেটা তো পাড়ায় পাড়ায় হয়ে থাকে, যার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন জ্যোতিষীরা বা বিভিন্ন পুরোহিতরা বা তান্ত্রিকরা তারা অন্য সময় হয়তো নানান জায়গায় যান, কেউ তারা মায়ের ওখানে যাচ্ছেন, কেউ এখানে যাচ্ছেন ওখানে, কিন্তু এই শ্যামা পূজাতে যে যার নিজের অঞ্চলে থাকে, নিজের বাড়িতে থাকে, নিজের বাড়িতে পুজো করে, সেখানে তন্ত্রমতে কাজ করে, সবকিছুই হয়। তার কারণটা হচ্ছে যে এই সময়টাতে খুব ভেরি পাওয়ারফুল, ভীষণ কারণ এটা তো সত্যি কথা, সব থেকে বড় কালী পুজো। হ্যাঁ, 12টা কালী পুজোর মধ্যে সবচেয়ে মা কালী অল্পতেই সন্তুষ্ট। হ্যাঁ, আগে ডাকাতেরা কি করতে, নমস্কার দিয়ে দিত যেন আমি ডাকাতি করতে পারি। হ্যাঁ, মায়ের কাছে সন্তান মানে কোনো সন্তানের কে ভালো কে খারাপ সে দেখে না, সে সন্তানকে দুহাত ভরে আশীর্বাদ দেয়। হ্যাঁ, তো সেই জন্য মা কালী খুব মানে অল্পতেই সন্তুষ্ট হন, তাকে সেইভাবে পুজোটা করতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। অতএব আমি এত দিলাম ঠাকুরকে, আর তাহলে আমি পাবো, আর সবসময় আপনি পাওয়ার আশা করবেন, নেভার, কখনো পাবেন না কিচ্ছু। ঠাকুরকে শুধু অন্তর থেকে ডাকুন, দেবেন তো তিনি। আমি চাইলেই পাবো কেন? আমি সেই কাজ করে আসলে নিশ্চয়ই আমি পাবো। সবসময় ভাবতে হবে আমি ভালো কিছু করলে পাবো, যাক আমার যা কাজ, আমার যা কর্তব্য, আমার যা করণীয় আমি তাই করব, আর প্রাপ্তিটা দেবেন ঈশ্বর। সেই জন্য সবসময় আশা করতে নেই, বলে না আশায় ঘর বাঁধে চাষা, বুক বাঁধে চাষা। তাহলে আশা করবেন না, ফলের আশা করবেন না, সব সময় কর্ম করুন, ভালো কর্ম করুন, দেখবেন আপসেই আপনার ভালো হবে। আর যদি আপনি অকুকর্ম করেন তার তো হবে না কিছু, তার ফল বিপরীত। অসৎ কর্মের, সৎ কাজের সৎ ফল, অসৎ কর্মের বিপরীত ফল, কথাই আছে। তাহলে সেই জন্য সেই কাজটা করুন। আমি আমার বাবা মাকে দেখবো না, আমি আমার ভাই বোনদের দেখবো না, একা খাবো একা পড়বো, যে মা আমাদের মানুষ করলো বড় করলো তাকে ফেলে চলে যাব, আর আমার ছেলেটা আমাকে খুব ভালোবাসবে, এই তো আশা করে বসে আছে তারা, থাকে তারা ভাবে আমি যা করছি সব ন্যায়, সেই জন্য সব বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে সব, এই তো পরিস্থিতি। তাহলে এই কি আর হবে বলেন? তাই একজন আমি দেখছিলাম মোবাইলে, ইউটিউবেই দেখেছিলাম, বলছিল একটা ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, আপনি একটা ভালো মানুষ তৈরি করুন। মানুষের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে, মান আর হুঁশ নিয়ে হলো মানুষ, তাই সেই হুঁশটাই যদি না থাকে, আগের দিনে কি হতো, একটা মাস্টারমশাইকে দেখলে পরে আগেই প্রণাম করতো, এখন সামনে দিয়ে চলে যাচ্ছে স্মোক করতে করতে, বুঝুন, কোনো মান্যতাই নেই, ঠিক এখন সেইটা উঠে গেছে। আর এইগুলো মানুষ সেই শিক্ষাটা তাদের বাবা মায়ের কাছ থেকেও তো পাচ্ছে না, পাচ্ছে ছোটবেলা থেকেই। শুনুন, আমার সাথে আমার মায়ের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, মায়ের সঙ্গে ঝগড়া হতেই পারে, আমাকে কিন্তু অনেকে খারাপ ভাববেন, আসে যায় না কিছু, না বলুন না। হ্যাঁ, কারণ আমার সন্তানদের কেন বলবো, তোর ঠাকুমার সঙ্গে কথা বলিস না, তোর পিসির সাথে কথা বলিস না, তোর কাকিমার সাথে কথা বলিস না, এগুলো বিরাট অন্যায়। এইগুলো ও দেখে কি শিখলো? বড় হয়ে তো ও এইগুলো করলে বলবে তুমিই তো বলেছিলে, ঠিক তাই না? তাই জন্য আপনাদের যা থাকে থাক, বাচ্চাদের শেখাবেন না এগুলো। বাচ্চাদের শেখালে ওদের মধ্যে একটা রিপারকেশন হয়, এগুলো ভাবতে থাকে, তাই না? আর সেই ঠাকুমাটারও কষ্ট হয় যে আমি আমার নাতিটাকে ধরতে পারছি না। ঠিক কথা। হ্যাঁ, বাচ্চা তখন বৃদ্ধ বয়সে কি হয়, মানুষ তো নাতিকে নাতনিকে নিয়েই তাদেরকে আশ্রয়, মানে তাদেরকে ধরে বাঁচতে চায়। তবে আমি সত্যি কথা বলি, তাতে কেউ আমার উপর রাগ হোক যাই হোক, আমি বলবো। আমার কাছে একজন এসেছিল দেখাতে, এসে বলছে কি স্বামী স্ত্রী, বলছে পেটে ওষুধ করেছে। আমার পেটে ওষুধ করেছে? আপনি কি করে জানলেন আপনার পেটে ওষুধ করেছে? বলে আমার মা আমাকে ওষুধ করেছে, সেই জন্য আমার কোনো রোগ ভালো হচ্ছে না। হ্যাঁ, তারপর আমি বললাম এ কী কথা, মা কি কখনো ওষুধ করতে পারে? কে বললো আপনাকে? বলে আমি কয়েক জায়গায় গেছি, তারাও বলেছে হ্যাঁ হ্যাঁ বলে আমাকে সব দিয়েছে। হ্যাঁ, কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। আমি বলে শুনুন, আপনি সোজা শটাং মায়ের কাছে চলে যান। আপনি এসে মাকে ফেলে, একটা মাত্র সন্তান, আপনি এসে চলে এসছেন মা ওষুধ করেছে। আপনার মা যদি বিষও খাওয়ায় তাহলে আপনি সেখানেই থাকুন, দেখুন আপনি মরেন কি না। হ্যাঁ, পেটে ওষুধ করা তো সস্তা কথা, আপনাকে পেটের মধ্যে ওষুধ করেছে। তারপরে শেষে সে বললো, আমি বললাম আজকেই মায়ের কাছে যাবেন। হ্যাঁ, তারপরে সে বলল
ঠিক আছে দিদি, কেউ এরম করে আমায় বলেনি, জানেন তো। আমি বললাম দেখুন, আমিও আপনাকে বলতাম ওষুধ করেছে বলে কিছু নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার এসব প্রবৃত্তি না। আমি চাই আপনারা ভালো থাকুন, মা বাবাকে শ্রদ্ধা করুন। তারপরে গিয়ে বললো, হ্যাঁ দিদি, আমি এখন আর শুনছি না কারোর কথা, আমার স্ত্রীর কথাও আমি শুনছি না, কারণ আমি মাকে ফেলে একটা মাত্র ছেলে আমি চলে আসবো, এটা হতো ঠিক না। না, তারপরে সে চলে গেছে বাড়িতে। তাহলে এইগুলো কি জিনিস বলুন? একেবারেই নিন্দনীয়। খুব খারাপ। একটা বোধহয় সম্ভবত ফোন আছে, একটু দেখে নিতে চাই। হ্যালো, হ্যালো, আমি মৃণাল ভৌমিক বলছি, নিউবারাকপুর থেকে। হ্যাঁ বলুন। আমি অনন্যা দিদিমণির প্রোগ্রাম খুব দেখি, আমার আশেপাশের লোকেরা প্রচুর গেছে, তারা খুব উপকৃত হয়েছে, তাই জন্য আমি ফোন করেছি। আমি খুব দেখি, ওনার পত্রিকাগুলো খুব ভালো লাগে, কথাগুলো খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আপনি যা বলেন একদম সুন্দরভাবে বুঝিয়ে দেন, আমাদের মতো সাধারণ মানুষ বুঝতে পারে। আচ্ছা, হ্যাঁ। যারা গেছিল তারা কি বিষয় এসেছিল? তারা নানা রকম চাকরি, কারোর ছেলে মেয়ে, কারোর অন্য কিছু ব্যাপারে গেছিল, কিন্তু পত্রিকার পেয়ে খুব ভালো পেয়েছে তারা, তাই জন্য আমি ফোন করেছি। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার 01091982। 0109 মানে 9 জানুয়ারি। 01 মানে 1 তারিখের। আচ্ছা, পয়লা সেপ্টেম্বর 1 তারিখ 82। পয়লা সেপ্টেম্বর 82। 1982। হ্যাঁ হ্যাঁ। জন্ম কোথায়? নিউ ব্যারাকপুর, কলকাতা। সময়টা বলুন। সময়টা বলবেন। দুপুর 12:55। দুপুর 12:55। দুপুর 12:55। ঠিক আছে, দেখা যাক। তার মানে প্রায় 43 বছর বয়স হলো তো, নাকি? হ্যাঁ, বাচ্চা না, বয়স আছে। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, আপনি জানেন এটা? হ্যাঁ ম্যাডাম, আমি একটু জানি, একটু জানি। ঠিক আছে, এগুলো যখন জানেন আপনি লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। আমি বলে দেবো, একটু লাইনে থাকুন। লাইনে থাকবেন। হ্যাঁ, লাইনে আছে। দিদি বলছেন আপনাকে, উনি মানুষটা কিন্তু, যার এই ডেট অফ বার্থ, তিনি মানুষটা খুবই ভালো, পর উপকারী, লোকের ভালো চায়, কিন্তু ওনার ভালো কেউ চায় না, সোজা কথা। ওনার অর্থ, কিন্তু অর্থ আপনার হাতে থাকবে না, অর্থ খালি হয়ে যাবে। আর আপনি যার ছক, সে খুব হাই অ্যাম্বিশাস, সব কিছু তার ভালো মানে, এবং এ কিন্তু মানে টাকা পয়সা তো বললাম খরচা হয়ে যাবে, হাতে থাকবে না, মানসিক টেনশন, মানসিক অস্থিরতাও থাকে এর মধ্যে। হ্যাঁ, আর দ্বিতীয়ত কথা, আপনার যেটা দেখতে পাচ্ছি 7, 8, 9, 10, আপনি চাকরি করেন, যদি চাকরি করেন তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা, চাকরিতে সমস্যা, চাকরিতে সমস্যা, চাকরি চলে গেছে, দেখেছেন? চাকরিটা কি করে ধরলেন? হ্যাঁ, এই ছক দেখলেই বোঝা যায় দাদা। তো ওইটাই সমস্যা, মানে সেটা কি আর ফেরত পাবে? দেখুন, এইবার একটা কথা বলি, যে যেহেতু ওনার অর্থকারক গ্রহ ভালো নেই, সেটা তো বললেনই আপনি। হ্যাঁ, সেই কারণেই কিন্তু ওনার এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সবসময় আগে না কর্মের জায়গাটা ঠিক করতে হয়। হ্যাঁ, কর্মের জায়গাটা যদি আপনি ঠিক না করেন, ওনার কর্মকারক গ্রহ খুব ভালো ছিল, কিন্তু এমন রবি শুক্রের নক্ষত্রে পড়ে যাওয়ার জন্য আমরা নাক্ষত্রিক বিচারও করি, আর এই দারিদ্র যোগ সৃষ্টি হয়ে যায় যদি রবি শুক্র হয়। হ্যাঁ, আর এখানে নক্ষত্র পেয়েছে, যার কারণে ওনার কর্মটা আরো গেল। আপনার এটা খুব সমস্যা, বুঝলেন? এই মুহূর্তে এখন কর্ম পাচ্ছেন না বলেছেন। ওনার খুব বেশি দিন, ওনার যে খুব বেশি বছর চাকরি গেছে এরকমটা নয়, কিন্তু কবে গেল চাকরি? বছর খানেক হবে। কি বললাম আমি? ছক কথা বলে ওঠে, কারণ এখন ওনার অঙ্গারক যোগ চলছে, অঙ্গারক যোগ চললেই কর্মের হানি। তারপর মানে সেটা কতদিন ধরে চলবে? বছর 10? এটা এখনো 1.5 বছর পর্যন্ত চলবে। 1.5 বছরের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা তো দেখছেন না দিদি? হ্যাঁ, কিন্তু আপনি এটা রেমেডিটা ঠিক করে নিয়ে নেবেন। হ্যাঁ, মানে রেমেডি নিলে তাহলে ঠিক, তাহলে কিছুটা উপকারণী পাবে, কোথাও না কোথাও একটা কিছু পাবে। ভবিষ্যতে কিছু উন্নতির যোগ আছে। আরে কিছু চাকরি পেলেন না, চাকরি না পেলে আর উন্নতি কোথা থেকে আসবে? আপনার বিয়ে হয়নি, বাচ্চা কি করে হবে? আকাশ থেকে আসবে? ঠাকুর এসে দিয়ে যাবে কোলের কাছে? অদ্ভুত প্রশ্ন করেন আপনারা, ওই জন্যই চাকরিটা গেছে, বোকা লোক বলে। চলুন, আচ্ছা দিদি, ইউ আর এ ফার্স্ট ক্লাস লেডি।
আপনি তো কালী পুজো করেন, হ্যাঁ। 7 তারিখ দিদিকে পাচ্ছেন হাওড়া, 13 তারিখ শেওড়াফুলি, 17 তারিখ গড়িয়াহাট, 24 তারিখ বোলপুর, 27 তারিখ বারাসাত, 29 তারিখ শ্যামবাজার। এই হচ্ছে গিয়ে টোটাল অক্টোবরের লিস্ট। এরপরে এর মধ্যে কালী পুজো পড়ে যাচ্ছে। কালী পুজোর আগে যারা কাজ করাতে চান তারা কিন্তু 22 তারিখ কালী পুজো রয়েছে, এটা একটু ভালো করে বলে দিন। অবশ্যই যারা এই কালী পুজো মিস করা মানে সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক, এটা কিন্তু প্রধান কালী যাদের খুব জোর। এবং আমি বলছি, ধরুন যেটা আমি বলি আপনাকে, একটা কথা বলছি যে যারা পড়াশোনা করছে এখন তাদের ক্ষেত্রে আমি বলি তাদের সময় কেমন যাবে? হ্যাঁ, তাদের কেমন যাবে? হ্যাঁ, যাদের পড়াশোনা করছে তাদের কিন্তু তাদের রেজাল্ট ভালো আগে হতো, কিন্তু এখন কিন্তু রেজাল্ট খারাপ হবে, বুঝতে পেরেছেন? সেটা হলো কার কার? কুম্ভ রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি এবং মীন রাশি, এদের কিন্তু পরীক্ষায় রেজাল্ট খুব খারাপ হবে। তারা চট জলদি ভাবছেন আমার ছেলে ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট করে ও ভালো হবে, কিন্তু গোচরে কিন্তু যদি খারাপ গ্রহ ঢুকে যায় তাহলে রেজাল্টই খারাপ হয়ে যায়। একটা ভালো ছেলে হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমার তো ছেলে তো এরকম ছিল না, হয়ে গেল। গোচরের সময়টা তার খারাপ, সেই জন্য সবসময় দেখতে হবে গোচর ফল। এই গোচরে এই রাহু ঢুকে কুম্ভে বসে আছে, আর এই বসে থেকে এই গ্রহগুলোকে খারাপ করে দেবে, রাশির লোকদের পড়াশোনার রেজাল্ট খারাপ করে দেবে, মাইন্ডটাই ডিস্টার্ব করে দেবে। পড়া মানে মনে রাখতে পারবে না, পড়া ভুলে যাবে, যতটা পড়বে ততটা লিখতে পারবে না। আচ্ছা, আমি আরেকটা ফোন নিয়ে নিই দিদি। আমি অক্টোবরের টোটাল ইয়েটা বলে দিলাম, এবং দিদি পাওয়ারফুল ব্রাহ্মণ সন্তান, এদের কুলে তো আজকের দিনেও এসছেন, পুজোর অঞ্জলি ইত্যাদি দিয়ে আবার দৌড়াবেন পুজোর মধ্যে। মানে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আজকে আসতে পেরেছেন শেষ পর্যন্ত। একটা ফোন নিয়ে নি দিদি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আপনাকেও নমস্কার। আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ বলুন। আপনি কোত্থেকে কথা বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা বলবেন। 13/3/2002। 13/3/2002। সময়টা সকাল 6টা 20। সকাল 6টা 20। দিদি জন্মটা কোথায়? জন্মটাই পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের একটা জায়গার নাম বলুন। খড়গপুর তো পূর্ব মেদিনীপুর না, ওটা হচ্ছে এগরা। মানে লগ্ন মীন লগ্ন কুম্ভ রাশি, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইনে থাকুন, আর দরকার নেই কিছু। এইবার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি সেইটা বলবো আমি। বলুন। একটু করে দাঁড়ান, একটু ভালো করে দেখতে হয় তো, দেখে নিন। আচ্ছা, ততক্ষণে আপনি দেখবেন, আমি বলে দিই, আমি নভেম্বরে বহরমপুরে যাচ্ছেন 3 তারিখ, 4 তারিখ কৃষ্ণনগর, 10 তারিখ শেওড়াফুলি, 13 তারিখ খড়গপুর, 14 তারিখ তমলুক। অর্থাৎ যিনি ফোন করেছিলেন মেদিনীপুরের থেকে ফোন করছেন, ওনাকে কিন্তু তমলুকে পেয়ে যাবেন, খড়গপুরে পেয়ে যাবেন। সময় সংক্ষিপ্ত। এইবার আমি বলে দিই যে এই মেয়ে কিন্তু চাকরি করবে, ছোটবেলা থেকেই চায় আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, এই ধরনের মানুষের লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। দ্বিতীয় নম্বর কথাও, যে কাজ করে সব কাজের মধ্যে একটা বাধা এসে অদৃশ্য চাকরি করবে। এবং কোথায় চাকরি করবে? এবার আমি বলছি, এর কিন্তু চাকরি করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি শিক্ষা ক্ষেত্রে, অথবা কোনো সেবামূলক কাজে, ব্যাংকিং সেক্টরে, এই ধরনের চাকরি এ করবে। কি কোনটা করে বলুন? না, আগে জিজ্ঞেস করি পড়াশোনা কতদূর করেছে। আপনি তো বললেন বিরাট পড়াশোনা। এমএ করে বিএড করছে। কি করে? এমএ করে বিএড করছে। অর্থাৎ আপনি যে বললেন ইনস্টিটিউশনাল ব্যাপারটা। হ্যাঁ। আচ্ছা, এর কপালে কিন্তু চাকরি আছে, বুঝতে পেরেছেন? মানে আমি জানি না চাকরি করছে কিনা। চাকরি করছে কিন্তু চাকরি হবে দিদি বলেছেন। কিন্তু দিদি বলেছেন বলেই যে হবে এরকমটা নয়। কেন বলছি? ওর যে কর্মকারক গ্রহ, যে ওকে ভালো কর্ম দেবে, সেই কর্মকারক গ্রহটাকে ঠিক করতে হবে, বুঝলেন? কর্মকারক গ্রহটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা ঠিক করুন, করলে পরে ভালো জায়গায় কাজ পেয়ে যাবে ওর। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা,
এবার এই বাকি সময়টা প্রায় শেষ হয়ে এসছে, আপনাদেরকে বলি যে যেহেতু পুজো আচ্ছার সময়, এই সময়টা কিন্তু অনলাইনে দিদি ব্যস্ত থাকবে 4টে থেকে 7টা 4টে থেকে 7টা প্রত্যেক দিন অনলাইন। হ্যাঁ, প্রত্যেক দিন অনলাইন 4টে থেকে 7টা। হ্যাঁ। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমি মেন যে ব্যাপারগুলো আপনাদেরকে ধরাতে চাইছি, দেখুন দুর্গাপুজো চলে গেছে, লক্ষ্মী পুজো যার ঘরে ঘরে, এখন 3 দিনের মধ্যে প্রতিকারের কিছু কাজ কতটুকু হবে সন্দেহের ব্যাপার। কিন্তু কালী পুজো, এই কালী পুজোতে উনি নিজে যজ্ঞ করেন, নিজে পুজো করেন, এই কালী পুজোর আগে যা করবার করবেন অবশ্যই। আবার দেখুন, এবার কালী পুজোর আগে তো মাত্র 3টে না 4টে জায়গায় যাচ্ছেন, তাহলে আপনি কি করে যোগাযোগ করবেন? সমস্ত অনলাইনে, সমস্ত। আজ যদি না পারেন আগামীকাল থেকে অনলাইনে তিনি কিন্তু পরপর দেবেন। একটু বলে দিন আপনাকে কিভাবে কোথায়। হ্যাঁ, 4টে থেকে 7টা অবধি অনলাইন, এবং আপনারা কিন্তু এটা পেবেল। হ্যাঁ, আর সেই জন্য সেটা বুঝে ফোনটা করবেন। আর দ্বিতীয় নম্বর কথা, আপনি ফোন ধরেন না, সুতরাং হ্যাঁ, ফোন করে অন্য লোকের ভাগ্য ফোন ধরেন। জানতে চাইবেন না। না, শুধু শুধু ওই ফোন করে দিদিকে একটু দিন, দিদিকে একটু দিন, না, এটা তো দিদি সম্ভব না, না, নেবে না, হয় না। আর তারপরে যারা কাজ করাতে চাইছেন যে জীবনে আমি নিজের পায়ে দাঁড়াবো বা কিছু করব, তারাই যোগাযোগ করবেন, অযথা ফোন করবেন না। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, কারণ বিরক্ত হয় মানুষ। যে ঘুমোচ্ছেন ঘুমান, ঘুমিয়ে থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই খোঁচাখুচি করে কোনো লাভ হবে না। আমি ডাক্তার কাছে গেছি, আমাকে ওষুধ খেতে হবে। এখন যদি বলি যে ডাক্তারবাবু আপনি কবে ভালো হবে, কবে ভালো হবে, এরকম লোক আছে? ওষুধটাই খেলাম না, কবে ভালো? আচ্ছা দিদি, এখানে একটা ছোট প্রশ্ন আপনাকে করব, যেটা আমি তখন থেকে মাথায় ঘুরছি কিন্তু করতে পারিনি। যেটা দেখুন, এবার না ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট দেরিতে বেরিয়েছে, সব লেটে ভর্তি টর্তি হয়েছে টয়েছে, ফলে তাদের বাবা মায়েদের বিস্তর চিন্তা, কারণ চাকরির ক্ষেত্রে গিয়ে তার কিন্তু ট্রাবল হবে এই বছরেরটা। যেমন কোভিডের টাইমে আপনি দেখেছেন, আপনি নিজে বলেছিলেন যে কোভিডের পিরিয়ডে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বা পরীক্ষা ওই সময়টা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, তারা কিন্তু ট্রাবলের রয়েছে। দেখুন টিসিএস এ এতগুলো লোকের চাকরি চলে গেল, বাজারের অবস্থা খুব খারাপ। আজকে জিএসটি কমিয়ে দিয়ে মানুষের পাশে মানুষকে বলা হচ্ছে গ্যাসের দাম বেড়ে গেছে, আজকে কি লাভ হচ্ছে আমি জানি না। তো ফলে ট্রাবল থাকবেই। তো এই ট্রাবলের থেকে দ্রুত নিষ্কৃতি মানুষ চাইছে। দেখেন, আমার রাস্তায় বেরোলে আমি সব কিছুই যে মসৃণ হবে এরকম কোনো কথা নেই, জীবনটাই মানুষের মসৃণ না। আজকে যে সমস্যাটা আছে কালকে আরেকটা সমস্যা চলে আসে। তাহলে আমাকে সবসময় ভাবতে হবে, আমাকে সমস্যা থেকে বেরোতে হবে, জীবনে কিছু করতে হবে। সোজা কথা, যে কর্ম না করে তার কিচ্ছু হয় না, কর্মময় জীবন। না ধরুন আপনার কাছে বিবেকানন্দ বলেছে, হাত দিয়েছি পা দিয়েছি, তুমি কর্ম করে খাও। আচ্ছা, শুয়ে শুয়ে ভাববো আমার এইটা হবে, ওই অমুকের এই হয়েছে, তমুকে সে, নেভার, কখনো না। তোমাকে খেটে করো না, তাতে তুমি নিজে শান্তিও পাবে। সাবাস। আচ্ছা ধরুন আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে বাড়িতে গিয়ে শুয়ে রইল, ঘুমিয়ে থাকলে তো হবে না। সেটা বলুন। আপনাকে সে পরীক্ষার জন্য, ইন্টারভিউর জন্য যে প্রতিকারটা হচ্ছে ওষুধ, আর তার মুভমেন্টটা হচ্ছে গিয়ে তার পথ্যটাও নিতে হবে না? হ্যাঁ, অবশ্য 100% নিতে হবে। দেখবেন আয়ুর্বেদিকে বলা হয়েছে, মানে যেমন ডাক্তারিতে অপারেশন করে সঙ্গে সঙ্গে আবার বলে দেয় যে এই কাল থেকে হাঁটো। হ্যাঁ, হাঁটো, বা মলম টলম দিতে হয় সেখানে শুকোবার জন্য ঘা। আবার আয়ুর্বেদিকে কিন্তু অনুপান আছে, এই রোগের সঙ্গে এই অনুপান, এটা খেতে হবে, তাহলে গিয়ে সে ভালো থাকবে। তাই তেমনি প্রত্যেকটা মানুষকেও কিন্তু পড়াশোনা করতে হবে, কাজ করতে হবে, তা না হলে হবে না। পরিশ্রম করতে হবে। আমি যাতে পড়াশোনায় আমার বাধা না হয়, রেজাল্টটা খারাপ না হয়, সেটা করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে, পড়তে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ভালো হোক, এবং আমি মানুষটা ভালো, ফলে আপনার ভালো হওয়াটা আমাদের কাছে একান্ত কাম্য। সমস্ত আমাদের কর্মীবৃন্দর পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।